আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 16 অনুশীলনীর যে দ্বিস্তম্ভ লেখর অঙ্কগুলি আছে, দেখো এই অঙ্কগুলি দেখাবো। তো এই অঙ্কগুলি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টেও পড়ে এবং ফাইনালেও এই অঙ্ক থেকে তোমাদের আসে। অবশ্যই অঙ্কটি ভালো করে দেখো, ভিডিওটির মাধ্যমে তুমি অবশ্যই উপকৃত হবে, তুমি অবশ্যই একটা অঙ্ক পারবে। ওকে, তো দেখো অঙ্কগুলো কি আছে এবং কত সোজা। এত সোজা অঙ্ক ক্লাস 7-এর মনে হয় আর কোনো অনুশীলনীতে নেই। ওকে, তো দেখো কি বলছে। একটা বলছে আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। ওকে, এখানে কি দেখো লেখচিত্রটা তৈরি করেছে, উলম্ব স্কেল দিয়েছে 1 একক মানে একটি পরিবার। ওকে, এখানে তাহলে যে এই যে পরিবার সংখ্যাটা তুলেছে এইখানে দেখো 20 একক মানে 20টা। ক্লিয়ার? এখানে বলছে 55টি পরিবারের সদস্য সংখ্যার স্তম্ভ করেছে, বাস্তবে এখানে কিন্তু 55টি নেই। দেখো 20টা আর 15টা কত হচ্ছে 35। এখানে একে দেখো 5টা, 35 5 40, আর এখানে দুটো 42টা পরিবারের স্তম্ভ করেছে। তো চলো অসুবিধা নেই, এখানে 55 লিখেছে, তো সেই অনুসারে আমি এই শুধু প্রশ্নগুলির উত্তর আমাকে দিতে বলেছে। কি বলেছে, এই স্তম্ভ লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো এরটা বলছে একদম স্তম্ভ দেখে দেখে উত্তরটা শুধু বসিয়ে দিতে হবে। বলছে দেখো 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলো আছে। তাহলে দেখো এই যে 4 জন পরিবার এখানে দেখতে পাচ্ছ, 4 জনের পরিবার, এটা দেখো 15, অর্থাৎ 15টি পরিবার। ওকে, তাহলে এখানে কতগুলি পরিবার, এইটা তোমার এই কতগুলোর জায়গায় এটা তোমার 15 উত্তর হয়ে যাবে সোজা। বিয়েরটা বলছে দেখো এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত। এখানে দেখো 5 জন হচ্ছে সব থেকে বেশি পরিবারের সদস্য সংখ্যা। তাহলে এই যে কত, এইখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5 জন। ওকে, তারপরে আবার প্রশ্ন আছে দেখো এই রকম পরিবারের সংখ্যা কতগুলি। দেখো এই রকম পরিবারের সবচেয়ে বেশি এইটাই, আর এটাও দেখো 5 জন। এদিক থেকে যদি দেখে আসো দেখবে 5 জনের পরিবার, অর্থাৎ 5টি পরিবার 5 জন করে আছে। তাহলে এটাও কত জায়গায়, এটাও তোমার হয়ে যাবে 5। ওকে, সবথেকে বেশি সদস্য সংখ্যা আছে 5, আর সেই রকম পরিবারও আছে 5টি সোজা। সি এরটা দেখো স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5। এখানে আগেই পেয়ে গেছো 5টি পরিবারের সদস্য সংখ্যা 5, এবং ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3। দেখো এখানে 3 জন করে সদস্য সংখ্যা আছে, কটা পরিবার, 20টা পরিবার। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে দেখো 20। ক্লিয়ার? এই তোমার উত্তরগুলো তোমার কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর দুয়েরটা কি বলছে দেখো, এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসে, এখান থেকেই ইম্পর্টেন্ট। এই সংখ্যাগুলো খালি একটু একটু চেঞ্জ করে দেয়, সেটা নিয়েও তোমাদের কোনো অসুবিধা নেই। বলছে দেখো নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক মানে 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করতে বলেছে। তো এখানে পর্বত শৃঙ্গের নামগুলো দিয়েছে এবং দেখো উচ্চতাটা দিয়েছে। ওকে, তো এই দ্বিস্তম্ভটা করবে কীভাবে দেখো। দেখো দুইয়েরটা তুমি প্রথমে এইভাবে টেনে নেবে নিচে, আর এইভাবে নিচে টেনে নেবে। তো দেখো নেওয়ার পরে এইখানটায় একটা চিহ্নিত করবে। প্রথমেই দেখো গডউইন অস্টিন দিয়েছে, অর্থাৎ এটাকে আমরা লিখে দেবো এখানে গডউইন, অথবা K2 লিখে দিতে পারলে তাও হয়ে যাবে, গডউইন অস্টিন। এই পাহাড়টার এখানে স্তম্ভ করব। এরপরে একটুখানি দূরে এখানে করবে দেখো কৈলাস, কৈলাস। ওকে, তারপরে একটু দূরে এইখানটায় আমি করব কি নন্দা দেবী, তো লিখে দাও নন্দা দেবী। আর একটু দূরে করব অন্নপূর্ণা, ঠিক আছে, অন্নপূর্ণা। এই পাহাড়গুলোর আমি এখানে স্তম্ভ করব। তো এখানে কি বলেছে দেখো, এখানে উচ্চতাটা তুমি লিখবে, তো এই দিকে আমি লিখব উচ্চতা, ঠিক আছে। কি বলেছে 1 একক মানে 1000 মিটার। ওকে, সব থেকে হায়েস্ট আছে তুমি যদি দেখো প্রথমেই আছে 8610, অর্থাৎ 9000 পর্যন্ত নিলেই আমার হয়ে যাবে, 9টা ঘর নিতে হবে। তাহলে এইটা প্রথম 0, একটুখানি এখানে নিচ্ছি ধরো এইটা 1 একক, অর্থাৎ এইটা তোমার হয়ে যাচ্ছে 1000। তারপরে আরেকটু দূরে এইখানে নিচ্ছ তুমি 2000, একটু দূরে এখানে নেবে তুমি 3000, আর একটু দূরে এইখানে নিচ্ছ তুমি 4000। ওকে, তারপরে এই মাপটার দূরত্বটা একই নিতে থাকবে, এইটা হয়ে যাচ্ছে দেখো 5000, 6000, 7000, 8000। ওকে, আর এইখানে নিচ্ছে দেখো 9000। ক্লিয়ার? তো এখানে দেখো গডউইন বলেছে 8610। তো এইখান থেকে আমি যদি ধরি এই যে এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 8600। দেখো 8000 9000-এর মিডিলে হচ্ছে 500, তাহলে এইখান থেকে হয়ে যাচ্ছে এখানে 500, আর একটুখানি উঁচুতে এইখানে নেবে, এইটা হয়ে যাচ্ছে 600। ঠিক আছে,
তো এইভাবে তোমাকে একটা স্তম্ভ তুলে দিতে হবে। এইখান থেকে এইরকমভাবে একটা স্তম্ভ এরকম দিয়ে দিচ্ছ, একটুখানি বড় করেই দিচ্ছ, ঠিক আছে। এই সোজা করে এটা টেনে দিলে, তাহলে এইটা কি হয়ে গেল, এটা গডউইন অস্টিনের তোমার একটা স্তম্ভ হয়ে গেল। এটা তুমি কোনো একটা চিহ্নিত করে দেবে। কৈলাসের বলেছে দেখো 6710। তো এইখান থেকে আমি যদি দেখি এইটা হচ্ছে 6000, তো এই সোজা আমার এরম জায়গায় যাবে। তো এই সোজা হলে এইখানে দেখো তোমার কি হচ্ছে 6000। তারপরে বলেছে দেখো 700 মানে দেখো 5000, 6000, 7000-এর মিডিল পজিশান, এখানে হচ্ছে 500, আর একটু বাড়িয়ে দিচ্ছ, দিয়ে এই জায়গাটাই তোমার হয়ে যাচ্ছে কি 6710। তুমি এইটাই এখানে তুলে দেবে, তোমার এইটা হয়ে যাচ্ছে কৈলাসের স্তম্ভ। ব্যাস, এটা হয়ে গেল। চিহ্নিত করে দেবে, কিছু এঁকে উকে দেবে এর ভেতরে, ঠিক আছে, যে কোনো একটা তুমি নকশা করে দিলে। তাহলে এটা গডউইন অস্টিনের স্তম্ভ হয়ে গেল, এটা কৈলাসের স্তম্ভ হয়ে গেল। নন্দা দেবী বলেছে দেখো 7825। তাহলে 7000, এই যে সোজা সোজা দেখলে এইখানটাই হচ্ছে তোমার 7800। এই যে 8000-এর একটুখানি নিচে করে দেবে, দিলেই 825 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা তোমাকে এরকম একটা স্কিম করে দিতে হবে। এর জন্য তোমার 2-1 একটু এদিক ওদিক হয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অর্থাৎ তোমাকে এই স্তম্ভটা ঠিক করতে হবে 7000-এর ওকে ওপরে, এবং 8000-এর একটু নিচে করলেই তোমার নন্দাদেবী হয়ে যাবে 7825, কোনো অসুবিধা নেই। অন্নপূর্ণা বলেছে দেখো 8090। তো 8000-এর সোজাসুজি এই জায়গা থেকে 8000, ঠিক আছে, আর 90 বলতে একটুখানি ওপরে তুলে দিচ্ছ, ব্যাস এই একটা চিহ্নিত করে দিচ্ছ, দিলে তুমি এই জায়গা থেকে অন্নপূর্ণার তোমার হয়ে যাবে, ব্যাস। তাহলে এই তোমার 4খানা স্তম্ভ করতে বলেছে। যদি তুমি এখানে তুলে দাও, লিখেও দাও চলবে, যে এটা কত 8610, না লিখলেও কোনো অসুবিধা নেই। এটা 6710, এটা হচ্ছে 7825, আর এইটা হচ্ছে 8090, ব্যাস। তাহলে তোমার স্তম্ভ হয়ে গেল। দেখো এত সোজা, যেন মনে হচ্ছে আমি আঁকতে বসেছি, অঙ্ক নয়, আঁক ক্লাস হচ্ছে আজকে, ওকে। এরপর 3 নম্বরটা কী বলছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। দেখো এখানে টেবিল করে দিয়েছে। তো এই টেবিলটা দেখে কি বলছে, এই তথ্য অনুসারে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। কি কি দেখো, ক্লাস 7-এর এবং ক্লাস 8-এর এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। দেখো এই দ্বিস্তম্ভটা কীভাবে করতে হবে, দেখো ঠিক 3 নম্বরের এভাবে তুমি ছকটা কেটে নেবে। নেওয়ার পরে তোমাকে কি বলেছে, সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণীর কি বলেছে, ক্রিকেট, ফুটবল। তো এইখানে দেখো আমি একটু এই যে প্রথমে এই জায়গাটায় আমি ক্রিকেট শর্টে লিখে দিয়েছি CRI, ঠিক আছে, ক্রিকেট বুঝে নেবে। তারপরে এখানে যে স্তম্ভটা তুলবো, এখানে ফুটবল F, তুমি পুরোটা লিখবে ফুটবল। 3 নম্বর এইখানে ধরো সাঁতারু, তাহলে S দিলাম। 4 নম্বর স্তম্ভটা এখানে তুলবো হকি, চলো H দিলাম, হকি তুমি লিখবে। আর এখানে লিখবো খোখো, ঠিক আছে, খোখো, ওকে। তো এই দিকে আমি কি করব, এদিকে আমি ক্লাস 7, ক্লাস 8-এর তো স্তম্ভ তুলব, কি বিষয়ে স্তম্ভ তুলব, সংখ্যা হিসাবে। তো সেই সংখ্যাটা এখানে লিখে দেবে ছাত্র ছাত্রী সংখ্যা, ওকে, ছাত্রছাত্রীর সংখ্যাটা লিখতে হবে। দেখো সব থেকে হায়েস্ট কত আছে দেখতে পাচ্ছ 16, তাহলে তুমি 4 4 4 নিতে পারো। ধরো এইখানে একটা নিলাম 4, অর্থাৎ 1 2 3 4, এটা বুঝে নিতে হবে। 4-এর পরে একটু ঠিক গ্যাপ করে, ঠিক এইভাবে গ্যাপ করে, 4-এর পরে 8, একটু দূরে দেখো 8-এর পরে 8 4 12, একটুখানি দূরে নিলাম, এখানে ধরো 16, এই স্তম্ভ তুলবো। এরপরে তুমি আরও 4 নিয়ে 20 নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো ক্রিকেটের সপ্তম শ্রেণীর বলেছে 12 জন, তাহলে আগে ক্লাসের 12 জন দেখো, তাহলে এই যে 12টা দেখতে পাচ্ছ, তো এইখানটায় ক্লাস 7-এর এইটা 12 আমাকে স্তম্ভ করতে হবে। তো এই স্তম্ভটা তুমি এইভাবে ক্লাস 7-এর এটা ধরো আমি করে দিলাম, ক্লিয়ার। তাহলে এটা ক্লাস 7-এর ক্রিকেটের। এবারে অষ্টম শ্রেণীর বলেছে 14, ওকে। তো 14 দেখো 12 থেকে 16-র মাঝখানে এইখানটায় 14, তাহলে এই সোজা এখানটায় আসবে, অর্থাৎ এইটা আরেকটু তুলে দেবে, দিয়ে এই 14 তোমার এখানে চলে যাচ্ছে। তাহলে এখানে জোড়া জোড়া দুটো স্তম্ভ তোমাকে করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা কি হয়ে গেল, এটা হলো 12 জন, আর এটা হয়ে গেল 14 জন, ওকে, লিখে দিতে পারো। তাহলে সপ্তম শ্রেণীর 12 জনের ক্রিকেটের স্তম্ভ তুলে দিলে, এটা এবার তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন করে দিতে পারো, রং করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে ক্লাস 8-এর ক্রিকেটের হচ্ছে 14 জন, তাহলে ক্রিকেট হয়ে গেল। এবারে ফুটবল বলছে দেখো ক্লাস 7-এর 14 জন, তাহলে 14 দেখো এই সোজাসুজি এইরকমভাবে এইখানে এই সোজাসুজি এইভাবে নিয়ে নিচ্ছ,
ঠিক আছে, তাহলে এইখানে তুমি এরম জায়গায় এইখানে দেখছো ফুটবলের একটা স্তম্ভ তুলে দিলে, এইটা হলো ক্লাস 7-এর, তুমি এইখানে এরম করে এটা তুলে দিচ্ছ, এটা ফুটবলের তোমার হয়ে গেল। তুমি এরমভাবে যে কোনো চিহ্ন করতে পারো। ফুটবলে কত বলেছে? 14 জন। এইটার বলেছে দেখো 16 জন, তাহলে 16 কোথায়? 16 এইখানটায় একটু ওপরে, তাহলে এই এখানটায় এইভাবে এটা জুড়ে দিয়ে এইটা হচ্ছে ক্লাস 16 জন এইটের ফুটবলের একটা স্তম্ভ, এটা আমার হয়ে গেল। ব্যাস, এটাও ফুটবলের ধরো স্তম্ভ। এটা ক্লাস 7-এর বলেছে দেখো 14 জন, এখানে 14 লিখে দিচ্ছ, আর এখানে ক্লাস 8-এর বলেছে 16, তো 16 লিখে দিচ্ছ। তাহলে কি হয়, এখানে চিহ্ন এই সংখ্যাগুলো লিখে দিলে মাস্টার বুঝে নেবে তুমি এটা কত নিতে চেয়েছো। একটু যদি এক ঘর বা এক কাটা এদিক ওদিক হয়ে যায় কোনো অসুবিধা নেই, যদি গ্যাপ খাতাই করতে দেয় তাহলেই তখন পারফেক্ট এই ঘরগুলো দেখে, তা নাহলে এইটা এই 16 এই দেখে নিল, ব্যাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, সাঁতারু দেখো ক্লাস 8-এর বলে, ক্লাস 7-এর বলেছে 8 জন, তাহলে 8 দেখো এই সোজাসুজি দেখতে পাচ্ছ এই 8, তো এই সোজাসুজি এখানে হচ্ছে সাঁতারুর, এইটা হচ্ছে সাঁতারুর, এইখানে তুমি ক্লাস 7-এর এইটা দেখো স্তম্ভটা করে দিলাম। ঠিক আছে, এটা সাঁতারুর। কতজন বলেছিল দেখো 7-এর? 8 জন, 8 করে দিলাম। অষ্টম শ্রেণীর কজন বলেছে? 10 জন সাঁতারু, তাহলে 10 জন দেখো 8 আর 12-র এই মাঝখানটা হচ্ছে 10, তো এই সোজাসুজি তাহলে এইখানটায় এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা এরকম জুড়ে দেবে, স্কেল দিয়ে এটা জুড়বে, কোনো অসুবিধা নেই, এটা আঁকার মতো তোমাকে খালি আঁকতে হবে। ওকে, এই 10, তো এইখানটায় এটা করে দিচ্ছ, এটাকে তুমি মাথায় দিয়ে দিচ্ছ, এটা 10, তাহলে এটা হচ্ছে সাঁতারু সপ্তম শ্রেণীর 8 জন, অষ্টম শ্রেণীর 10 জন হয়ে গেল। হকি কি বলেছে দেখো, হকি বলেছে সপ্তম শ্রেণীর 11 জন, তাহলে দেখো এই যে 10 একটুখানি ওপরে এই সোজাসুজি যাচ্ছ, এই এরকম জায়গায় তোমার হকি আসছে একটুখানি ওপরে, তো এইখানটায় তুমি হকির একটা টেনে দিচ্ছ, ক্লাস 7-এর হচ্ছে 11 জন, তো এখানে 11 তুমি লিখে দিতে পারো। ক্লাস 8-এর বলেছে 12 জন, তো 12 সোজাসুজি এইভাবে চলে আসছে, ঠিক এই সোজা একটুখানি উঠে গিয়ে এইখানে সোজা সোজা এখানে, এটা 12 জন হকি, এটা ক্লাস 8-এর হয়ে গেল। ওকে, তাহলে এইটা 12 জন। এবারে দেখো আর বাকি রয়েছে খোখো, খোখোটা কত? ক্লাস 7-এর আছে বলে 10 জন, তাহলে 10-এর সোজাসুজি দেখো 8 আর 2 10, ঠিক এই সোজাসুজি আসছে, তাহলে এখানটাই তোমার হয়ে যাচ্ছে ধরো 10 জন, তো এই সোজাসুজি তুমি এখানে স্তম্ভ করে দেবে, কোনো অসুবিধা নেই, এটা হয়ে যাচ্ছে 10 জন খোখো। 8-এর বলেছে 8 জন, তাহলে 8-এর সোজাসুজি দেখো এই সোজাসুজি এখানে 8 নেমে এলো, তো এইখানটায় 8, ব্যাস এখানে 8 জন, তাহলে এইটা তোমার খোখোর স্তম্ভ হয়ে গেল। ক্লিয়ার? এবারে তুমি চিহ্নগুলো ঠিক একই মাপ দেবে বা রং দেবে, যদি এইটা ধরো সাদা দিচ্ছ তো এইটাই হলুদ দিয়ে দিচ্ছ কি কালো দিয়ে দিচ্ছ, তাহলে এটা সাদা এটা কালো, অর্থাৎ ক্লাস 7-এরগুলো সব সাদা রং করে দেবে, ক্লাস 8-এরগুলো সব কালো রং করে দেবে, কি ক্লাস 8-এরগুলো সব হলুদ রং করে দেবে, মানে দুটো এক রকমের করবে না, ক্লাস 7-এর এক রং রাখবে আর ক্লাস 8-এর আর এক রং রাখবে, ব্যাস। আর যদি রং না রাখো এই চিহ্নগুলো আর এক রকম করে দেবে। ক্লিয়ার? ব্যাস তোমার এইটা হয়ে যাবে। ওকে, এরপর 4-এরটা দেখো কি বলছে, কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার পুতুল তৈরি পুতুলের তত্ত্ব নিচের টেবিলে লিখলাম, এই তত্ত্ব অনুসারে দেখো দ্বিস্তম্ভ চিত্র আঁকতে বলেছে। তো এখানে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5টা মাস দিয়েছে, আর মাটির পুতুল সোলার পুতুলের সংখ্যা দিয়েছে। তো এই সংখ্যাগুলোকে কিভাবে স্তম্ভ তুলবো, দেখো এইটা যেভাবে স্তম্ভ তুলেছি ঠিক সেইভাবেই তুলবো। এখানে দেখো সব কত হায়েস্ট কত আছে, হায়েস্ট যদি দেখো এখানে দেখতে পাচ্ছ 900, অর্থাৎ 100 200 300 400 এরম করে তুমি সংখ্যা নিয়ে নেবে, ব্যাস। দেখো দেখো 4-এরও তুমি ঠিক এইভাবে ছকটা নেবে, নেওয়ার পরে তোমাকে কী লিখতে হবে, মাসগুলো দিয়ে দাও। ধরো এখানে প্রথমে এটা জানুয়ারি মাস, JANU জানুয়ারি, একটু দূরে ধরো ফেব্রুয়ারি FEB, তারপরে একটু দূরে এটা নিচ্ছ মার্চ, ওকে, তারপরে একটু দূরে এটা হয়ে যাচ্ছে এপ্রিল, তারপরে একটু দূরে ধরো মে। ওকে, তাহলে এই মাসগুলো নিলাম। এখানে হচ্ছে পুতুলের সংখ্যা তোমাকে লিখতে হবে, কি এটা তুমি লিখবে পুতুলের সংখ্যা, এদিকে আমি পুতুলের সংখ্যাগুলো নেব। তো হায়েস্ট আমি দেখতে পাচ্ছি এখানে 900 আছে, তো এইভাবে নিচ্ছ 100 200 300 400 500 600 700 800, আর এখানে দেখো 900। ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছ 100 200 300 400 500 600 700 800 900, যদি নিতে পারো 1000 তাও কোনো অসুবিধা নেই, 1000। ওকে, তো জানুয়ারি মাসে দেখো মাটির পুতুল করেছে 600, তো 600 কোথায় দেখতে পাচ্ছ এই সোজাসুজি, তো এখানের এই সোজাসুজি এটা তুমি তুলে দিচ্ছ, এটা মাটির পুতুল। ওকে, এখানে দেখো তোমার স্তম্ভ হয়ে গেল।
মাটির পুতুলের কত, এইটা 600। ওই জানুয়ারি মাসেই দেখো সোলার পুতুল করেছিল 500, তাহলে 500 কোথায় দেখতে পাচ্ছ, এই সোজাসুজি এর সঙ্গে একই জুড়ে দিতে হবে, যেটা এটা জানুয়ারি মাসেই বলে। ওকে, এই স্তম্ভ হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে, এটা দেখো 500 হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে বলছে দেখো মাটির পুতুল 550, দেখো এখানে 500 আর 600 মাঝখানে 50, অর্থাৎ ঠিক এই সোজাসুজি আসবে। ওকে, দেখে নাও, এই রকমভাবে স্কেলটা ধরবে, সোজাভাবে ধরে তুমি বুঝতে পারছো যে আমি এই সোজা নিয়ে নেবো। তাহলে এই সোজা নিয়ে নিয়ে এখানে কত হচ্ছে, এটা 550 মাটির পুতুল, কত এটা 550। ওকে, আর একটু এটা উঠতে চাই, এরকমভাবে তুমি এটা তুলে দিচ্ছ, এটা উঠে গেল 550। ক্লিয়ার? এবারে বলছে দেখো সোলার পুতুল বলে যে 450, এই 400 আর 500 মিডিলে আসবে এইখানটায়। ওকে, তাহলে এই সোজাসুজি এটা এসে যাচ্ছে, এটা হচ্ছে সোলার পুতুল 450। তাহলে ফেব্রুয়ারি মাসের ছক হয়ে গেল। এবারে দেখো মার্চ মাসে কি বলেছে, মাটির পুতুল 450, তাহলে মাটির পুতুল 450 মানে এই সোজাসুজি মার্চ মাসে এসে যাচ্ছে। তাহলে এইটা এইভাবে স্তম্ভ আমার হয়ে গেল। এটা মাটির পুতুল ছিল কত, 450। এই মার্চ মাসেই দেখো সোলার পুতুল করেছিল 600, তাহলে 600 দেখো এই সোজাসুজি, অর্থাৎ এইখান থেকে এটা উঠে আসবে, এতটা উঠে আসবে। ওকে, তো এইখানটায় এরমভাবে তোমাকে করতে হবে, অর্থাৎ এগুলো তুমি জুড়ে দেবে। ঠিক আছে, তাহলে এইটা কত, 600। তাহলে মার্চ মাসের দেখো মাটির পুতুল সোলার পুতুল হয়ে গেল। তাহলে এইগুলো সব সোলার পুতুল, ঠিক আছে, আর সাদাগুলো সব মাটির পুতুল। ওকে, এপ্রিল মাসে দেখো, এপ্রিল মাসে মাটির পুতুল করেছে 750, দেখো এখানে 700 800 মিডিলে এইখানটায় এই সোজাসুজি যাবে, এইখানটায় ধরো এই এপ্রিলের সোজাসুজি, আর এদিকে 750-এর সোজাসুজি এইটা আসবে, মানে এদিক দিয়ে এইখানে এলো 750, এদিক দিয়েও দেখো এই সোজাসুজি 750। ওকে, তাহলে এই সোজা তোমার একটা স্তম্ভ নেবে এলো, এটা হচ্ছে 750। এগুলো সবই মাটির পুতুল। এবারে বলছে দেখো সোলার পুতুল 650, দেখো এই 650, ক্লিয়ার, 600 আর 700 মিডিলে তোমার হচ্ছে 650, অর্থাৎ ঠিক এরকম জায়গায় এসে যাচ্ছে, এসে এই জায়গাটায় তুমি এইভাবে স্তম্ভ করে দিচ্ছ, এটা তোমার কি হচ্ছে 650, এটা তোমার সোলার পুতুল হয়ে গেল। মে মাসে কি বলেছে, মে মাসে বলেছে দেখো মাটির পুতুল 900, তাহলে এই সোজাসুজি যাচ্ছে দেখো একদম উপর, মে মাস এইখানটায় চলে যাচ্ছে 900। ওকে, এইখানটায় তোমার 900 হয়ে যাচ্ছে মাটির পুতুল, ক্লিয়ার, এটা 900। আর সোলার পুতুল দেখো ওই মে মাসেই করেছে 700, 700 কোথায়, দেখো এই যে 700, তাহলে এই সোজাসুজি যাচ্ছে, ঠিক আছে, তাহলে এইখানটাই করে দেবে, এই যে 700, তো এইখান থেকে এইটা একটু টেনে দেবে, ব্যাস স্তম্ভ তোমার এটা হয়ে গেল। এটা কত বলেছে দেখো 700। ওকে, এটা সোলার পুতুলের স্তম্ভ, দেখো তোমার কত সোজা এই স্তম্ভ হয়ে গেল। ওকে, এরপর দেখো এই 5-এর অঙ্কটা কিছুই নেই, এই সংখ্যাগুলো তোমাকে নিজে নিতে হবে। যদি স্যারেরা এই সাদা লাল সবুজ নীল কালো এই কিছু সংখ্যা দেয় এদের মতো, তখন সেটা স্তম্ভ করতে পারবো, অর্থাৎ আমরা কোনো যদি সংখ্যা নিয়ে এর স্তম্ভ করতে পারি। ওকে, তো এটা সেরকম কোনো অঙ্ক নাই, তো এইটা শিখে নিলেও এইগুলো খুবই সোজা। তো দেখো 6-এরটা এবার কি বলছে, 6-এরটা বলছে তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছরের এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম, এখানে দেখো তৈরি করে নিচে লিখেছে। এই তত্ত্ব অনুসারে দ্বিস্তম্ভ চিত্রে প্রকাশ করতে বলেছে, আর সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানতে হবে, এবং ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা হিসাব করি। তো সেটা দেখো এইভাবে ছক করলেই তুমি বুঝতে পেরে যাবে। তো দ্বিস্তম্ভটা কীভাবে হবে, তো দেখো দেখো 6-টা তুমি এই রকমভাবে প্রথমে ছক করছো, তো তোমাকে কিসের বলেছে, কাদের সংখ্যা, ছাত্রছাত্রীদের, তো এদিকে লিখে দেবে ছাত্র ছাত্রী। ওকে, আচ্ছা এদিকে কিসের স্তম্ভ তুলব, সাল অনুসারে, এইখানে তুলব 2009-এর, এখানে দেখো 2010-এর, এইখানটায় 2011-র, একটু দূরে দেখো এখানে 2012, আর একটু দূরে এখানে 2013 স্তম্ভ তোলা হবে। ওকে, তো দেখো ছাত্র কত বলেছে, তো দেখো 2009-এর ছাত্র কত বলেছে 628, তো স্তম্ভটা তুলতে হবে। তো এখানে আগে তুমি তুলে নাও, 100 100 করে নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, এটা তোমার 100, এটা তোমার ধরো 200, এখানে নিচ্ছে এটা 300, এইটা হচ্ছে 400, একটু দূরে এটা হচ্ছে 500,
600, হাইস্ট আছে দেখো কত আছে 600 700, তো এখানে লিখছো 700, আর একটু দূরে নিচ্ছ ধরো 800। ওকে, তো এবারে দেখো প্রথমেই 2009-এর ছাত্র বলেছে 628, 600 কোথায় এইখানটায়, এই যে 600 এখান থেকে একটুখানি উঁচুতে নিয়ে নাও, ওই 628 তোমাকে ধরে নেবে। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার ছাত্র স্তম্ভ হয়ে যাচ্ছে 2009-এর। ওকে, এটা কত বলেছে ছাত্র 628। ছাত্রী বলেছে দেখো 312, এই যে এখানে দেখতে হচ্ছে 300, আর একটুখানি উঁচুতে নিয়ে নিচ্ছ, এইখানটায় নিয়ে নিচ্ছ ধরো 312, তো এইটা হচ্ছে তোমার এখানে লিখে দিচ্ছ 312। ছাত্রীর একটা কিছু একটা চিহ্নিত করে দিচ্ছ, ব্যাস, এটা ছাত্রী ওটা ছাত্র। 2010-এর বলেছে দেখো ছাত্র শিক্ষার হার ছিল 536, তো 536 কোথায়, 500 দেখো এখানে 500, আর এই 550 একটুখানি নিচে এইখানটায় এরমভাবে একটা নিয়ে নিচ্ছ, এখানটায় তোমার এইটা হয়ে যাচ্ছে 536। ওকে, এইটা হয়ে যাচ্ছে ছাত্র 536। ছাত্রী বলেছে দেখো 415, তার 400 আর একটু উপরে নিলেই তোমার ওইটা 15 ধরে নেবে, তো এই সোজাসুজি, তো এইটা তোমার টেনে দিতে হবে ছাত্রী 415। ঠিক আছে, ছাত্রীর যে চিহ্নটা করছে এরকম চিহ্ন করে দিচ্ছ। 2011-তে দেখো ছাত্র আছে 709, 700 কোথায়, এইখানটায় দেখো 700, আর একটু উঁচুতে নিলেই তোমার 709 এটা ধরে নেবে, তো এইখান থেকে তোমাকে স্তম্ভটা নিতে হবে কত, 709। ওকে, আচ্ছা ছাত্রী কত আছে, ছাত্রী আছে দেখো 384, তো 300 আর এদিকে 50, 350 আর একটু 400 নিচে নিলেই ওটা 84 হয়ে যাবে, তাহলে এই সোজাসুজি তোমার এটা এসে যাবে। তুমি এইভাবে আন্দাজেও করে দিতে পারো, স্কেল বসিয়ে দিতে পারো, তাহলে এইটা কত হচ্ছে 384। ওকে, 2012 সালের ছাত্র বলেছে দেখো 655, 600 কোথায় দেখো এখানে 600 আর 50 আর একটুখানি উঁচুতে নিলেই তোমার এটা 655 হয়ে যাচ্ছে, তো এই সোজাসুজি তুমি স্তম্ভ টেনে দাও। ওকে, তাহলে এইটা কত বলেছে ছাত্র 655। ছাত্রী বলেছে 510, তো 500 এখানে দেখতে পাচ্ছ এই সোজাসুজি, তো একটুখানি ওপরে তুলে নিলাম, এটা হচ্ছে 510, এটা টেনে দাও 510, তাহলে এইটা হয়ে যাচ্ছে ছাত্রী। ঠিক আছে, আর এখানেও দেখো এটা ছাত্রী, একটা চিহ্নিত করে দিলাম ছাত্রীগুলোর। 2013 বলেছে দেখো 660, তো 600 কোথায়, এই 650 একটুখানি ওপরে, তো এইখানটাকেই এখান থেকেই ধরো এইটা এসে যাচ্ছে 660। ঠিক আছে, তো এইটা তুমি তুলে দিচ্ছ এটার ছাত্র। ওকে, কত বলেছে 660। ওকে, এইখানে এই সংখ্যাগুলো দেখলেই স্যারেরা বুঝে নেবে তুমি কত নিতে চেয়েছো। ওকে, আর ছাত্রী বলেছে 629, দেখো এইখানেই 600 চলে আসছে, এখানে 600 আর একটু উপরে নিচ্ছ, এই নিয়ে নিচ্ছ, এটা 629, তুমি লিখে দেবে এইটা তোমার ছাত্রী 629। এখানে তুমি একটা চিহ্নিত করে দিচ্ছ ছাত্রীদের, তাহলে এইগুলো হচ্ছে ছাত্রীদের, এইগুলো হচ্ছে ছাত্রদের। দেখো এখানে তোমার স্তম্ভ হয়ে গেছে, ক্লিয়ার। তো এখান থেকেই তুমি ছাত্রছাত্রীদের শিক্ষার হার কতটা এগিয়েছে না কতটা পিছিয়েছে বুঝতে পারবে। দেখো 2009-এ কত ছিল, 2010-এ পিছিয়ে গেছে, আবার দেখো 2011-ই বেড়েছে, 2012-ই একটু কমেছে, আর 2013-ই একটু বেড়েছে, এটা তুমি বুঝতে পেরে যাচ্ছ। ছাত্রীদের দেখো 2009-এ ছিল কম, 2010-এ দেখো বেড়েছে, 2011-তে একটু কমেছে, তো 2012-তে বেড়ে গেছে, আবার দেখো 2013-তে অনেক বেড়ে গেছে। বুঝতে পারছো, তাহলে শিক্ষার হার কীভাবে বাড়ছে কমছে এই স্তম্ভ দেখেই বুঝে নেওয়া যাবে। ওকে, এরপর 7-এর অঙ্কটা কী বলছে দেখো, আমরা 6জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি, তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষার পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। তো দেখো এখানে তালিকা তৈরি করেছে, 6জন বন্ধুর এখানে নাম দিয়েছে, প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষায় কত পার্সেন্ট করে এখানে তুলেছে এখানে দিয়েছে। ওকে, এরপরে কি বলেছে, দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা করি। দেখো কতটা উন্নতি হয়েছে, দেখো প্রত্যেকটাতেই দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিকের লাভবান হয়েছে। দেখো 35 থেকে 65 20% বেড়েছে সুমিতের, রুকমিতে দেখো 60 থেকে 65 5% দ্বিতীয় পরীক্ষায় বেড়েছে, জাহিরে দেখো 55 থেকে 68 13% বেড়েছে, মেরির দেখো 38 থেকে 60 অর্থাৎ 22% বেড়েছে, জোসেফের 72 থেকে 80% হয়েছে অর্থাৎ 8% বেড়েছে, আর নাজরিনের দেখো 62 থেকে 70% হয়েছে 8% বেড়েছে, অর্থাৎ যেটা নতুন মানে বিষয়গুলি আয়ত্ত করতে চেয়েছিল তাতে দ্বিতীয় ইউনিট পরীক্ষায় তাদের লাভবান হয়েছে। ওকে, কতটা করে এই পার্সেন্টেজ অনুসারে এটা তোমাকে লিখতে হবে।
ওকে, কার বেশি হচ্ছে দেখো মেরির হচ্ছে সব থেকে 22% বেশি লাভ হয়েছে, তাহলে মেরির হচ্ছে এখানে কার, এখানে খুব সহজে তুমি লিখে দিতে হবে মেরির বেশি উন্নতিতে সাহায্য কী হয়েছে করেছে। তো এখানে বলছে কতটা উপকৃত হলো, এইটা তুমি খুব সহজে লিখে দেবে যে সুমিত 20% উপকৃত হয়েছে, রুকমি 5% উপকৃত হয়েছে, জাহির 13% উপকৃত হয়েছে, মেরি 22% উপকৃত হয়েছে, জোসেফ 8%, নাজরিন 8% উপকৃত হয়েছে। তাহলে এটা খুবই সোজা। তো দেখো ছকটা কি করবে, দেখো এখানে সাতের এইভাবেই ছকটা তুলে নেবে। নেওয়ার পরে কি বলছে, প্রথমে কারা আছে দেখো সুমিত, রুকমি, জাহির, এগুলো সব এখানে লেখো। ওকে, এইখানে আমি তুলব সুমিত। ওকে, এখানে তুলব দেখো কার, রুকমির। ওকে, রুমকি, ক্লিয়ার। তারপরে এখানে তুলব কার, জাহির। তারপরে তুলব এখানে মেরির। এরপরে এখানে তুলব জোসেফ। ওকে, আর একটুখানি দূরে এখানে তুলব আমি নাজরিনের। ওকে, নাজরিন, ক্লিয়ার। তো এখানে কি করব, এখানে শুধু একটু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা ও দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা পুরো লিখতে পারো বা শুধু লিখতে পারো পরীক্ষা, ব্যাস এইটা থেকেই বুঝতে পারবে। এবারে কীরকম পার্সেন্ট, সব থেকে হাইস্ট দেখো 80% আছে, তো 10, 20, 30 করে নাও। এখানে ধরো 10%, তারপরে একটু দূরে এটা হচ্ছে 20%, একটু দূরে এটা হচ্ছে 30%, একটু দূরে এটা 40%, 50%। ওকে, তারপরে দেখো একটু দূরে এটা 60%, এখানে হচ্ছে 70%, 80%। ওকে, আর 90% তো নেই, তো এখানে লিখেই দাও 90% তুলে দিলাম। এখানে দেখো সুমিত দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় 45% পেয়েছে। 45 কোথা দেখো, 40 আর 50-এর এই মাঝামাঝি, এখানে হচ্ছে 45%, এটা প্রথম পরীক্ষায়। ওকে, স্তম্ভটা করেই দিলে 45%। দ্বিতীয় ইউনিট পরীক্ষায় দেখো 65%, এখান থেকে এইখানে তুলছে দেখো 60 আর এর মাঝামাঝি, এইখানটায় হয়ে যাচ্ছে 65%। ঠিক আছে, কত পার্সেন্ট, 65%, ক্লিয়ার। এবারে কোনো একটা দ্বিতীয়টা আর একটুখানি চিহ্নিত করে দিতে হবে। রুমকি দেখো প্রথমে 60% পরীক্ষায় পেয়েছিল, প্রথমেই 60%, এই সোজাসুজি এটা হচ্ছে রুমকির। তো এইখানে 60% তুলে দাও। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 60%। আর দ্বিতীয় ইউনিট পরীক্ষায় পেয়েছে 65%, 60 আর 70 মাঝামাঝি, এই 65% একটুখানি উঠে যাবে। ওকে, এইটা হয়ে যাচ্ছে 65%। ওকে, এটা দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষায়। জাহির কি পেয়েছে, প্রথম ইউনিট পরীক্ষায় 55%, 50 আর 60-এর মিডিলে এইখান থেকে 55%। ওকে, তো এইখানটাই তুলে দাও, এটা জাহিরের 55%। ঠিক আছে, দ্বিতীয় ইউনিট পরীক্ষায় কত পেয়েছে দেখো 68%, 60 আর 70-এর কাছে, 70 থেকে খালি একটু নিচে করে দেবে। ঠিক আছে, এইখানটাই করে দিচ্ছ, এটা হচ্ছে 68%। প্রত্যেকটাই দেখো দ্বিতীয় ইউনিট পরীক্ষাতে সবাই লাভবান হয়েছে। মেরি দেখো, মেরি বলেছে প্রথম পরীক্ষায় 38%, দেখো 30 আর 40-এর এইখান থেকে 40-এর থেকে একটুখানি নিচে নিলেই আমি পেয়ে যাচ্ছি 38%। ওকে, এইভাবে একটা তুলে দিচ্ছ, এটা মেরির হয়ে গেল কত পার্সেন্ট, 38%। এরপরে বলেছে দেখো দ্বিতীয় ইউনিট পরীক্ষায় 60% পেয়েছে, 60 কোথায়, এই 60 এই সোজাসুজি চলে যাচ্ছে দেখো। ঠিক আছে, তাহলে এইখানটায় সে 60%, এটা এবারে তুমি জুড়ে দিচ্ছ, এইভাবেও এঁকে দিচ্ছ। তাহলে এটা কত হলো, 60%, এটা দ্বিতীয় ইউনিট পরীক্ষায়। ওকে, জোসেফ দেখো 72% প্রথমে পেয়েছিল, 70 আর 2 72, এইখানটাই দেখো 70 আর একটু ওপরে দিয়ে দিচ্ছ 72। ওকে, এটাও এইভাবে স্কেল দিয়ে টেনে নেবে, দেখো এটা সহজে টেনে দিচ্ছি, ব্যাস। জোসেফ প্রথমে পেয়েছিল 72%, তারপরে পেয়েছে দেখো 80%, 80-র এই সোজাসুজি চলে যাচ্ছে, তাহলে এইখান থেকে 80 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইটা হয়ে গেল 80% জোসেফের। নাজরিন বলেছে প্রথমে দেখো 62%, 60 আর একটুখানি ওপরে তোমার যাচ্ছে, তো এইখান থেকে একটু ওপরে তুলে দিচ্ছি 62-তে, তাহলে এই 62% প্রথমে পরীক্ষায় নাজরিন পেয়েছে 62%, এটাও দ্বিতীয় ইউনিট পরীক্ষায় এঁকে দিচ্ছ।
আর দ্বিতীয় ইউনিট পরীক্ষায় নাজরিন পেয়েছে দেখো 70%। 70 দেখো এইখানটায় এই সোজাসুজি একটু উঠে যাচ্ছে, এইখান থেকে এই হয়ে গেল, এটা হচ্ছে 70%। তাহলে বুঝতে পারলে স্তম্ভ হয়ে গেল। এবারে দেখো তোমাকে যেটা ব্যাখ্যা করতে বলেছে নতুন পদ্ধতিতে কতটা উপকারিত হয়েছে, তো এখানে লিখবে যে অতএব নতুন পদ্ধতিতে সুমিত কত পার্সেন্ট, দেখো সুমিত পেয়েছো, তোমার সুমিত হচ্ছে 20% লাভবান হয়েছে, সুমিত 20%, ঠিক আছে। তারপরে ধরো রুমকি কত পার্সেন্ট, 5%, ওকে। তারপরে দেখো জাহির দেখো কত পার্সেন্ট, 13%, বিয়োগ করে পেয়ে যাচ্ছ 55 থেকে 68 বিয়োগ করলে তুমি পেয়ে যাচ্ছ 13%, আর 38 থেকে 60 অর্থাৎ 22%। মেরি কত পেয়েছে দেখো, মেরি 22%, জোসেফ ও দুজনেই 8% করে, জোসেফ ও নাজরিন দুজনে 8% করে উপকৃত হয়েছে। ওকে, তোমার ব্যাখ্যা হয়ে গেল। এবারে বলছে কে বেশি উন্নতিতে সাহায্য করেছে, তো লিখে দেবে অতএব মেরি বেশি কী হয়েছে, উন্নতিতে সাহায্য করেছে। ওকে, মেরি বেশি লাভবান হয়েছে কারণ মেরির 22% লাভ পেয়েছে। তাহলে এই স্তম্ভ আর এই তত্ত্বটা একটু লিখে দেবে, ব্যাস তোমার এই 7 নম্বরের অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার দেখো 8 নম্বরেটা কি বলছে, ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির কারখানায় দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। ফুলিয়ায় উৎপল আর আমিনা বিবির, দেখো এখানে একটা তথ্য দিয়েছে, দেখো রঙগুলোর মাধ্যমে বলে দিয়েছে, এই যে রঙটা দেখতে হচ্ছে উৎপল বাবুর, আর এই রঙটা দেখো আমিনা বিবির। ওকে, তো এখানে আবার বলে দিয়েছে যে উলম্ব স্কেলটা যেটা 1 একক, সেটা 1 একক মানে 2টি শাড়ি। ক্লিয়ার? তো এই প্রশ্নগুলির উত্তর তোমাকে দিতে হবে প্রথমেই যে 1 নম্বর মানের যে 1-এর দাগের অঙ্কটা ছিল তার মতোই। দেখো এখানে ছক দিয়ে দিয়েছে, তাঁতের শাড়ির এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, দেখো এখানে 28টা মানে 28 2 56, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 2 গুণ করতে হবে। ক্লিয়ার? তাই শাড়ির সংখ্যা পাবে, আর এখানে সাল দিয়ে দিয়েছে। ওকে, তো এখানে তথ্যটা প্রথমে বলতে লাগো কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে। এর উত্তরটা দেখলে সব থেকে দেখতে হচ্ছে এই রেখাটা বেশি, অর্থাৎ 2008 সালে বেশি বুনেছে। কত দেখো 28 2 করে 56টা, অর্থাৎ কোন সালে, কোন বছরে, 2008 সালে। ঠিক আছে, এবারে কতগুলো শাড়ি, 28 2 দেখো 56টা শাড়ি। ওকে, 56টা শাড়ি, সোজা এটা হয়ে গেল। আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, কতগুলো বুনেছে, দেখো সবচেয়ে কম রেখা দেখতে পাচ্ছ এইটা 2010 সালে, আর এই রেখাটা দেখতে পাচ্ছ 12 13 14 15 16, অর্থাৎ দেখো এইটা তোমার ঠিক কোথায় দাঁড়াচ্ছে, এটা দেখো 14-র কাছে দাঁড়াচ্ছে, 14 দিয়ে 28 করতে পারো। অর্থাৎ দেখো কোন বছরে কম বলেছে, 2010 সালে। কত সালে, 2010 সালে। ওকে, কম তাঁতের শাড়ি বলেছে, কতটা, কত হচ্ছে 14 পাচ্ছি, 14 2 কত হচ্ছে 28টি। ক্লিয়ার? তাহলে এই তো উত্তর হয়ে গেল। 2-এরটা বলছে দেখো কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে, কতগুলি বুনেছে। দেখো আমিনা বিবির এইটাই সব থেকে বেশি দেখতে পাচ্ছ, কোন 2011 সালে। আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ এইটা কোথায় আসছে, দেখো 20 21 22 23 24, এটা তাহলে 22-এর কাছাকাছি আছে, তাহলে 22 2 44টা। ওকে, 2011 সালে বেশি বুনেছে, কত, 2011 সালে। ঠিক আছে, কতগুলো বুনেছে, দেখো 22-এর কাছে, অর্থাৎ 22 2 কত হয়, 44টি। ওকে, আবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে, কতগুলো, কোন বছরে কম বুনেছে, সব থেকে দেখো কম এইটা 2009 সালে। তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে 2009 সালে সবচেয়ে কম বুনেছে। কত, দেখো ঠিক এটা সোজা 12 সোজাসুজি, অর্থাৎ 12 দিয়ে কত, 24টা বুনেছে। কতগুলি বুনেছিল, 24টা। ব্যাস, তাহলে এই উত্তর হয়ে যাচ্ছে। 3-এরটা কি বলছে দেখো, 3-এরটা বলছে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। এটা তো সোজা, দেখো যেগুলো এটা বেশি 2008 সাল, 2009 সাল, আর 2008 আর 9, বাকিটা দেখো আমিনা বিবি বেশি বুনেছে। তাহলে 2008 এবং 2009, তাহলে এটা কোন কোন সাল, 2008 আর 2009 সালে উৎপল আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে। উৎপল সবচেয়ে বেশি
কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? তাহলে উৎপল আমিনা বিবির থেকে বলছে কোন বছরে সবচেয়ে বেশি বুনেছে। দেখো কোন গ্যাপটা সব থেকে বেশি পাচ্ছ, এটা 20, 28, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 8, 8 দুগুণে 16টা বেশি। এখানে এখানে দেখো 12 থেকে এটা দেখতে পাচ্ছ 16, তাহলে 4, 4 2 8, এটা পাচ্ছি কত 8 2 16টা, এটা 8টা, এটাও কম এটাও কম, তাহলে 16টাই হচ্ছে সব থেকে বেশি। 2008 সালে বেশি বুনেছে 16টা। প্রশ্নটা কী বলছে আবার দেখো, উৎপল সবচেয়ে বেশি কোন বছরে? 2008 সালে। কোন বছর? 2008 সালে আমিনা বিবি থেকে বেশি শাড়ি বুনেছে। কতগুলো বেশি বুনেছিল? এটা বিয়োগ করলে দেখো এর থেকে 4 4 8 ঘর বেশি, অর্থাৎ 8খানা মানে 8 দুগুণে 16টা শাড়ি বেশি বুনেছিল। এখানে শাড়ির সংখ্যা বলেনি, শুধু সালটা বলেছে, সালটা লিখে দিলাম। ওকে, চারেরটা কী বলছে দেখো, চারেরটা বলছে আবার কোন কোন বছরে আমিনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে। কোন কোন বছরে? এখানে দেখো এইটার এটা বেশি, তাহলে এই সালে বেশি বুনেছে 2010, 2011। তাহলে কোন কোন বছরে? এটা হয়ে যাবে 2010 আর 2011। ওকে, আমিনা বিবি বেশি তাঁতের শাড়ি বুনেছিল। আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছিল? কোন বছরে বেশি? দেখো এইখানে দুটোই দেখতে পাচ্ছ, এখানে ডিফারেন্স দেখো, এইটা হচ্ছে তোমার 14 আর এইখানে দিয়েছে দেখো এইটা 17, 14 থেকে 17 3 ঘর, অর্থাৎ 3 2 6 ঘর, অর্থাৎ এখানে 6টা শাড়ি বুনেছিল বেশি। আর এখানে দেখো এইটা কোথায় আছে, এটা দেখো আছে 16তে আর এটা আছে 22-এ, তাহলে 6 ঘর মানে 12টা, তাহলে এইটা অটোমেটিক বেশি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোন বছরে? 2011। 2011 এই সালে সবচেয়ে বেশি শাড়ি বুনেছিল। ব্যাস, এই ছক দেখে দেখে এই ধরনের তোমাকে উত্তরটা লিখে দিতে হবে। ব্যাস, তাহলে তোমার অঙ্ক শেষ হয়ে গেল। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে দ্বিস্তম্ভ লেখক যে অনুশীলনীটি আছে, এই অনুশীলনীর অঙ্কটা আর তোমাদের কাছে কোনো কঠিন নয়, খুব সহজ হয়ে গেল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।